ভিডিও কর, আমি তোর করি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের হ্যালিফ্যাক্সে হচ্ছে ডে 5। এখন বাজে এখানে 10:30। আমরা বেরিয়েছি আজকে হ্যালিফ্যাক্সের সব থেকে ফেমাস দুটো জায়গা দেখতে, সেটা হচ্ছে লুনেনবার্গ আর পেগিস্কোপ। গাড়ি অলরেডি এসেও গেছে আমাদের এয়ারবিএনবিতে। তো এখন গাড়িতে যাওয়া যাক। অলরেডি 1.5-2 ঘন্টার জার্নি। তো বাকি কথা যেতে যেতে বলছি। সারাদিন ঘোরার দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের যেতে মোটামুটি 1.5 আওয়ার তো লাগবেই, লং ড্রাইভ। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পেগিস্কোপ। পেগিস্কোপ হচ্ছে একটা লাইট হাউস। নোভা স্কোশিয়াতে অ্যাকচুয়ালি সেভাবে দেখতে গেলে 170 খানা লাইট হাউস রয়েছে, তার মধ্যে পেগিস্কোপ হচ্ছে সব থেকে ফেমাস। তাই জন্য হ্যালিফ্যাক্স ট্যুরের লাস্ট দিনে আমরা আমাদের ঘোরার লিস্টে রেখেছি পেগিস্কোপ আর লুনেনবার্গ। আর পেছনেই দেখতে পাচ্ছ একদম নীল সমুদ্র, কি দারুণ জায়গাটা, অসাধারণ। নোভা স্কোশিয়াতে এসে এই জায়গাটা মিস করা একদমই ঠিক নয়। কিছু দেখো আর না দেখো, পেগিস্কোপ আর লুনেনবার্গটা তো মাস্ট। এই যে পেছনে দেখা যাচ্ছে পেগিস্কোপ, পুরো হ্যালিফ্যাক্স বিখ্যাত, যেটা পুরো কানাডা বিখ্যাত। এইবার চলো পেগিস্কোপটা তোমাদের ঘুরে দেখাই। এই নোভা স্কোশিয়া সিরিজের একদম প্রথম ব্লগে তোমাদের আমি বলেছিলাম নোভা স্কোশিয়া জায়গাটা আটলান্টিকের ধারে। তাই যে জায়গায় যাও না কেন, সমুদ্র তোমার পিছু ছাড়বে না। আটলান্টিকের ধারে এই পাথুরে এলাকার ওপর গড়ে ওঠা এই লাইট হাউস পর্যটকদের কাছে, বিশেষ করে ফটোগ্রাফারদের কাছে বিশাল পপুলার। পেগিস্কোপে আসার আগে আমি ভেবে রেখেছিলাম আমরা লাইট হাউসের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে একদম ওপরে যাব, কিন্তু এখানে এসে জানতে পারলাম ট্যুরিস্টদের ভেতরে ঢোকার পারমিশন নেই। লাইট হাউস শুধুমাত্র বাইরে থেকেই দেখার পারমিশন রয়েছে। এখানে সাঁতার তো একদমই বারণ। উল্টে এখানে কয়েকজন ভলেন্টিয়ার্স রয়েছে যারা সবসময় পর্যটকদের উপর নজর রাখছে যাতে জলের কাছাকাছি কেউ না যায়। এই জায়গায় সমুদ্রের ঢেউ খুবই এলোমেলো, বিশেষ করে যেসব পাথর কালো হয়ে এসেছে সেই সব পাথরের কাছে যাওয়া স্ট্রিক্টলি বারণ, কারণ এইসব পাথর জলে ভেজা, আর জলে ভেজা পাথর মানেই তো পিচ্ছিল। তাই এইসব পাথরের কাছাকাছি যাওয়াটাই বিপজ্জনক। পেগিস্কোপে অনেক ধরনের পাথর বা শিলা রয়েছে, তার মধ্যে মেন হলো গ্রানাইট। সামনে যে পাথরগুলো দেখছো এর বেশিরভাগটাই কিন্তু গ্রানাইট, যেটাকে আগ্নেয়শিলাও বলতে পারো। ভূপৃষ্ঠের নিচে গলিত ম্যাগমা থেকে এই গ্রানাইটের সৃষ্টি। তারপর পৃথিবী পৃষ্ঠের কতটা কাছাকাছি শীতল হয়েছে তার উপর ডিপেন্ড করে এই গ্রানাইট সূক্ষ্ম দানা বা মোটা দানার হয়ে থাকে। পরে পরে আরও অনেক অনেক ঘোরার জায়গা আছে, তো সেজন্য এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে যেতে হবে। প্রথমে আমরা প্রাইভেট কার নিতে চাইনি। এই পেগিস্কোপ লুনেনবার্গ আসার জন্য হ্যালিফ্যাক্স ওয়াটার ফ্রন্ট থেকে অনেক ট্রাভেল এজেন্সির বাস রয়েছে, বিভিন্ন টাইম স্লটের উপর ডিপেন্ড করে বিভিন্ন প্যাকেজ। কিন্তু আমাদের ভুল যেটা ছিল সেটা হলো পেগিস্কোপ আসার একদিন আগে আমরা টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির বাসে সিট ফাঁকা ছিলই না।
কোনটা $19? এইগুলো হচ্ছে 13, না এটা 18.9। আচ্ছা এইটা 13, এটা 9, এটা 19, ওগুলো 19। ওগুলো ভালো লাগে। এখানে একটা ছোট্ট দোকান ছিল যেখান থেকে আমরা একটা পেগিস্কোপ লাইট হাউসের একটা ছোট্ট শোপিস নিয়েছি স্মৃতি হিসেবে। তো এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখানকার বাড়িগুলো আমার বেশ লেগেছে, কি সুন্দর কালারফুল ছোট ছোট কটেজ টাইপের। পেগিস্কোপের আশেপাশে এই জায়গাটাকে বলতে পারো জেলেদের বসতি। এখানে মোটামুটি 30 জনের মতন পার্মানেন্ট বাসিন্দা রয়েছে। পেগিস্কোপ আমাদের দেখা শেষ, এবার রওনা দেওয়া যাক লুনেনবার্গের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লুনেনবার্গ। এই যে পেছনে দেখছো, এখানে যা বিল্ডিং আছে, যা কিছু আছে, এটা সেইভাবেই থাকবে, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। মানে এটা একটা ওল্ড হেরিটেজ বলতে পারো। লুনেনবার্গ হলো পোর্ট টাউন বা বন্দর শহর। 1753 সালে ব্রিটিশদের দ্বারা এই শহর প্রতিষ্ঠিত। ঐতিহাসিকভাবে লুনেনবার্গের অর্থনীতি মাছ চাষের উপর ডিপেন্ড করত, তবে এখন এটি কানাডার বৃহত্তম সেকেন্ডারি ফিশ প্রসেসিং প্ল্যান্টের আয়োজক। 1995 সালে ইউনেস্কো এই শহরটিকে নর্থ আমেরিকায় পরিকল্পিত ব্রিটিশ উপনিবেশিক স্থান হিসেবে স্বীকৃত করে। এটি একটি মাছ ধরার ট্রলার বলতে পারো, যেটি 1982 সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত লুনেনবার্গ থেকে হ্যালিফ্যাক্স পর্যন্ত প্রায় 40 মিলিয়ন পাউন্ডের বেশি মাছ ধরেছিল। এটা কি বলতো, কেউ বলতে পারবে? পারলে না তো? আমিও পারিনি, অর্ণবও পারেনি। এটা হলো তিমির কঙ্কাল। তিমি না হোক, অ্যাটলিস্ট তিমির কঙ্কাল তো দেখা হলো। জানি না মিউজিয়ামটা আদৌ এই সময়ের মধ্যে দেখা হবে কিনা, দেখা যাক। বাড়িগুলো কি সুন্দর না, কালারফুল একদম। লাল, নীল, হলুদ, হ্যাঁ সব কালার আছে, লাল, হলুদ, নীল, আকাশি, তারপরে ওই কালারটা কি হবে, ওটা সি গ্রিন টাইপের, ভায়োলেট, ব্লু, ইয়েলো। এখানে কালার মানে কালারফুল বাড়ি হচ্ছে এখানকার স্পেশালিটি নাকি? মানে ড্রাইভার তো বললো যে কালার চেঞ্জ করা যাবে না, বাড়ি যদি কেন সেম কালার রাখতে হবে। তাই মানে এরকম যে বাড়ি কিনলে সেম কালারে রাখতে হবে? পরে জানলাম এই কালারফুল বাড়ির আসল কারণ। 1800 দশকে জেলেরা তাদের নিজেদের নৌকার রং যে রঙে করত, সেই রঙে তাদের বাড়িও রং করত। এতে খুব ইজিলি নৌকাগুলোকে চেনা যেত যখন তারা বন্দরে ফিরে আসতো। এটা থেকে উঠতে দেবে? যাই না। স্কুনার শিপ হলো এক ধরনের জাহাজ যাতে রয়েছে একের বেশি পাল আর বড় বড় কাঠের মাস্তুল। এই থেরেসা ইকোনর হলো এক ধরনের স্কুনার শিপ, যা লুনেনবার্গ জেলেদের কাছে মাছ ধরার ঐতিহ্যের অন্যতম প্রতীক। 1938 সালে 14 ডিসেম্বর এটি চালু হয়েছিল। 25 বছর ধরে লুনেনবার্গ ফিশারিতে সক্রিয় সর্বশেষ স্কুনারদের মধ্যে এটি অন্যতম। বর্তমানে এটি এখন আটলান্টিক ফিশারিজ মিউজিয়ামের ফ্ল্যাগশিপ। কেপসাইবেল ট্রলার, থেরেসা ইকোনর, তিমির কঙ্কাল, এ সবকটাই এই মিউজিয়ামেরই অন্তর্ভুক্ত। এই যে এখানে পর্যটকদের জন্য রয়েছে নানান ব্যবস্থা, রয়েছে হারবার ট্যুর, ডিপ সি ফিশিং, মাছ সমুদ্রে তিমি দেখা, জাহাজে বা বোটে চেপে সমুদ্র ভ্রমণ, আরও কত কিছু। এটা হলো জাহাজ ডুবে সমুদ্রের জলে যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি স্মৃতিস্তম্ভ। এনারা সমুদ্রের কোন দিকে কত সালে মারা গেছেন সবটাই এই স্মৃতিস্তম্ভে মেনশন করা রয়েছে। ক্লান্ত হয়ে গেলি নাকি? তুই আমার ভিডিও কর, আমি তোর করি, ভিডিও কর, আমি তোর করি।
এই সমুদ্রের সামনে এলে সত্যি বাড়ি যেতে ইচ্ছা করে না, কোথাও যেতেই ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। সময়ের ব্যাপার আছে, গাড়ির ব্যাপার আছে। তো প্রত্যেকটা জায়গাতে আমাদের পেগিসকোপে তো 1 ঘন্টা অ্যালোটেড ছিল, কিন্তু সেখানে আমরা অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি ছিলাম, 1 ঘন্টা 20-25 ছিলাম। এখানেও অলমোস্ট 1.5-2 ঘন্টার মতন টাইমিং আছে। এখানে হয় এরকম চেয়ারে চুপচাপ বসে থাকো ঘন্টার পর ঘন্টা, আর না হলে এখানে অনেক ফেরি রয়েছে, তারপরে ডিপ সি ফিশিং রয়েছে, এরকম অনেক ব্যবস্থা রয়েছে। ছোট ছোট লঞ্চ বোটে, তো সেগুলোতেও যাওয়া যায়। 1.5-2 ঘন্টার জন্য এইসব জায়গা ঘুরে খুব একটা মজা নেওয়া সম্ভব বলে আমার তো মনে হয় না। আমার মনে হয় একটা দিন নেওয়া উচিত এই জায়গাটাকে পুরোপুরি ঘোরার জন্য। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই জন্য আমরা কোনো ফেরিও ট্রাই করতে পারছি না। জাস্ট শহরটা ঘুরে দেখা ছাড়া আর সেরকম কোনো প্ল্যান নেই। এই কালারফুল বাড়িগুলো আমার এত ভালো লেগেছে যে আমি ভাষায় তোমাদের ঠিক করে বোঝাতেই পারছি না। যেহেতু এই শহরটি ইউনেস্কো দ্বারা সংরক্ষিত, তাই 1800 দশকের সব কটা ঐতিহ্যই এই শহরটি এখনও বহন করে চলেছে। এই জায়গাটা চটপট ঘুরে নিয়ে আমরা যাব আজকের লাস্ট অ্যাট্রাকশন, কানাডার জাতীয় আইকন এবং নোভা স্কোশিয়ার জাহাজ নির্মাণের শ্রেষ্ঠত্বের উত্তরাধিকারের প্রতীক ব্লু নোজ 2 নিজের চোখে দেখতে। এই ব্লু নোজ হলো একটি রেসিং এবং ফিশিং স্কুনার শিপ। 1921 সালে উইলিয়াম রুই লুনেনবার্গে এই জাহাজটি তৈরি করেন। 1921 সালেই এটি প্রথম ফিশারম্যান ট্রফি জয়লাভ করে। তারপর 17 বছর ধরে কোনো ক্যানাডিয়ান বা আমেরিকান ব্লু নোজ থেকে এই ট্রফি ছিনিয়ে নিতে পারেনি। এর আরেকটা নাম হলো দ্য কুইন অফ নর্থ আটলান্টিক। অ্যাকচুয়ালি এটা নাম নয়, উপাধি বলতে পারো। এই ব্লু নোজ কানাডার ইতিহাসে সবথেকে বিখ্যাত জাহাজ। এই স্কুনার জাহাজ অমরত্ব অর্জন করেছিল যখন 1900 দশকে কানাডার 10 সেন্ট কয়েনে এর ছবি খোদাই করা হয়েছিল। তাছাড়া 50 সেন্টের ডাকটিকিটে ছিল এই জাহাজের ছবি। এখনও নোভা স্কোশিয়ার প্রত্যেকটা গাড়ির লাইসেন্স প্লেটে রয়েছে এই জাহাজের ছবি। এই ব্লু নোজ নোভা স্কোশিয়ার একটি প্রাদেশিক আইকন। 1946 সালে ব্লু নোজ ধ্বংস হওয়ার পর সেম ডিজাইনে 1963 সালে তৈরি করা হয় এই ব্লু নোজ 2। বর্তমানে এটি লুনেনবার্গ মেরিন মিউজিয়াম সোসাইটির অন্তর্ভুক্ত। পর্যটকদের জন্য এই জাহাজে রয়েছে 2 ঘন্টা সমুদ্র ভ্রমণের ব্যবস্থা। ওঠা তো আর আমাদের হলো না, চোখের দেখাই এখন শান্তি। তো লুনেনবার্গ দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। অ্যাকচুয়ালি সময় খুবই কম, যেহেতু হাতে আমাদের 1.5 ঘন্টা সময় নিয়ে আমরা লুনেনবার্গ এসেছি। মানে অ্যাকচুয়ালি আমরা যে কার বুক করেছি এইভাবেই, যে পেগিসকোপে 1 ঘন্টা, লুনেনবার্গে 1.5 ঘন্টা, এইভাবেই বলেই কার বুক করা হয়েছে। তাছাড়া এখানে একটা ফিশারম্যান মিউজিয়াম রয়েছে, সেটাও আমাদের একবার ঘুরে দেখার ইচ্ছে ছিল। কিন্তু আমরা মিউজিয়ামটা দেখি তাহলে সময় অনেক কম হয়ে যাবে বাকি জায়গাটা ঘুরে দেখার, সেই জন্য আমরা মিউজিয়ামটা দেখলাম না। এখানে সি ফুড ট্রাই করলাম না। সি ফুড যদিও আমরা হ্যালিফ্যাক্সে ট্রাই করেছি, কিন্তু এখানে আর ট্রাই করা হলো না। তো এবার আমাদের যাওয়ার পালা, কারণ সময় অলরেডি হয়ে গেছে। যাওয়ার আগে ভাবছি একটু আইসক্রিম খাবো, এই গরমে আইসক্রিম পেলে একটু জমে যায় ব্যাপারটা। তো দেখি কি আইসক্রিম নেওয়া যায়। তো এখন বাজে এখানে 4:15। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানকার আইসক্রিম আমি এই নিয়ে 2-3 বার খেলাম। আগে আমি আইসক্রিম লাভার ছিলামই না, কিন্তু এখানে আসার পরে এখানকার আইসক্রিমের টেস্ট এত ভালো যে দিন দিন আমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। না খুব মিষ্টি, না হালকা মিষ্টি, জানি না কী দিয়ে এখানে আইসক্রিমগুলো তৈরি হয়, কিন্তু অসাধারণ খেতে। মানে এখানকার মনে হয় আইসক্রিমটা এমনভাবেই তৈরি যে একবার খাবে তারপরে বারবার খেতে ইচ্ছা করবে। ঢুকে গেছি আমরা হ্যালিফ্যাক্সে। আমাদের পৌঁছতে আর মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগবে আমাদের এয়ারবিএনবিতে। আমি সকাল থেকে এত ফটো, ভিডিও, ব্লগ এত করেছি যে আমার ফোনের চার্জটাও। তো এখন অর্ণবের ফোন নিয়ে আমাকে ব্লগ করতে হচ্ছে। তো আর 7 থেকে 10 মিনিটের অপেক্ষা। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের এয়ারবিএনবিতে। তো আজকে আমাদের হ্যালিফ্যাক্সের লাস্ট দিন। ঘুরতে আসবো বলে বেশ মজাতে ছিলাম, এক্সাইটেডও ছিলাম। তো ফাইনালি ঘোরার দিনগুলো আস্তে আস্তে শেষ হতে চলেছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।